আয় উন্নতির উদ্দেশ্যে একটি লোক পাড়ি দিয়েছিল প্রবাসে, কিন্তু লোকটির সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যা শুনলে গা শিহরে উঠবে। মরুভূমির মাঝে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম, যেখানে পর্যাপ্ত খাবার নেই, পানি নেই, অসহনীয় কষ্টের নিজের নামটাও ভুলে যেতে হয়, এরকম একটা বন্দি জীবন থেকে সে কি কখনো মুক্তি পাবে? তাহলে চলুন শুনে আসি অন্যতম সেরা একটি সিনেমা, দ্য গড লাইফ গল্পটি, যেটি ভারতের এক যুবকের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। আর এই মুভিটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 15 বছর। তো আসুন গল্পটি শুরু করা যাক। সৌদি আরবের বিমানবন্দরে নেমে পাসপোর্ট চেকিং এ বয়ে দাঁড়িয়েছিল নাজিব মোহাম্মদ। এই প্রথমবার সে নিজের পরিবার ছেড়ে এত দূরে এসেছে, তাও আবার ভিন্ন একটি দেশে। চেকিং অফিসার তাকে আরবিতে কিছু একটা জিজ্ঞেস করে, কিন্তু সে তার ভাষা বুঝতে পারে না। তখন লাইনে থাকা নাজিবের বন্ধু হাকিম এগিয়ে আসে। নাজিব হাকিম দুজনেই কেউই মালায়ালাম ছাড়া অন্য কোনো ভাষা বুঝে না। যদিও হাকিম হেল্প স্যার বলে কোনো রকমে দুজনে পাসপোর্টের অ্যাপ্রুভাল নিয়ে চেকিং থেকে বেরিয়ে আসে। নাজিব আর হাকিম দুজনেই আয় উন্নতির জন্য এই প্রবাসে এসেছে, কিন্তু এখানে এসে তারা অন্ধের মতো এয়ারপোর্টে ঘুরে বেড়াতে থাকে। তাদেরকে যে কফিলে নিতে আসার কথা সে এখনো আসেনি। তারা সেখানে একজন স্বদেশীকে পেয়ে তার কাছে সাহায্য চায়। নাজিব ও হাকিম যার মাধ্যমে এখানে এসেছে তার ফোন নাম্বারে তিনি ফোন দিয়ে দেন, কিন্তু ফোন বাজলেও কেউ ফোন তুলছিল না। তখন সে লোক বলে তাদের কফিল হয়তো রাস্তায় ট্রাফিক জ্যামে পড়েছে, তারা যেন অপেক্ষা করে, তাদের কফিল নিশ্চয়ই তাদের নিতে আসবে। দুজনেই এয়ারপোর্টের ভিতরে অপেক্ষা করতে থাকে। তাদের সঙ্গে একই ফ্লাইটে আসা সকলেই দামি এসি বাসে চড়ে তাদের কফিলের সাথে চলে যেতে থাকে। শুধুমাত্র তারাই বাকি পড়ে থাকে। একসময় তারা ধরেই নেয় তাদের নিতে হয়তো কেউই আসবে না। তখনই একজন শেখ তাদের কাছে আসে, আরবিতে অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু তারা ওনার কথা কিছু বুঝতে পারছিল না। তাই বিরক্ত হয়ে লোকটা চলে যায়। কিছুক্ষণ পরে লোকটা আবারও ফিরে আসে এবং তাদের পাসপোর্ট চেক করে তাদেরকে ওনার পিকআপে উঠে বসতে বলে। যদিও নাজিব ও হাকিম কিছুই বুঝতে পারে না। সেই সাথে তারা একটু অবাকও হয় যে সবাই তো দামি গাড়িতে করে এয়ারপোর্ট থেকে গেল, অথচ তাদের জন্য এই ভাঙা গাড়ি বরাদ্দ। তবুও তারা কিছুই বলে না, কারণ তারা ভাবে এই কফিলই হয়তো তাদের সঠিক গন্তব্যে নিয়ে যাবে। নাজিব একটু পানি পান করতে চায়, কিন্তু লোকটি পানি দেয়নি। লোকটা তাদের পিছনে উঠে বসতে বলে। অতঃপর তার কথা মতো গাড়িতে উঠে বসে নাজিব ও হাকিম। এরপরে তাদের যাত্রা শুরু হয় অজানা গন্তব্যের উদ্দেশ্যে। তারা জানেও না তাদের জন্য কি নির্মম জীবন অপেক্ষা করছে। যাওয়ার পথে হাকিম একটু ঘুমিয়ে পড়ছিল। মরুর ঠান্ডা বাতাসে শীত লাগায়। নাজিব হাকিমের গায়ে পাতলা একটা কম্বল জড়িয়ে দেয়, নিজেও গামছা দিয়ে নিজের কানটা ঢেকে নেয়। অনেকক্ষণ গাড়ি চলার পরেও তারা বুঝতে পারে না তাদের ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। অনেকক্ষণ পরে একটা খামারের কাছে এসে তাদের গাড়িটা থামে। জাকুনিতে হাকিমেরও ঘুম ভেঙে যায়। তাদের কফিল নেমে এসে হাকিমকে গাড়ি থেকে নামতে বলে। হাকিমের সাথে নাজিবও নামছিল, কিন্তু লোকটা নাজিবকে নামতে বারণ করে এবং শুধুমাত্র হাকিমকে নামতে বলে। এবার দুজনেই বেশ চমকে যায়। নাজিব কফিলকে বারবার রিকোয়েস্ট করে তাকে একটা ফোন করার সুযোগ দেওয়ার জন্য, কিন্তু তাকে ফোন করতে দেওয়া হয় না। এদিকে খামারের ভেতর থেকে একজন লোক বেরিয়ে আসে এবং হাকিমকে ভেতরে নিয়ে যেতে চায়। তখন নাজিব আতঙ্কিত হয়ে হাকিমকে বলে, ভাই, ইংরেজি তামিল যে ভাষায় হোক ওদের বুঝিয়ে বল, আমাদের জন্য একসাথে রাখে। হাকিম তামিল ইংরেজি মিশিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আরব শেখেরা কোনো কথাতেই পাত্তা দেয় না। খামারি হাকিমকে ভেতরে নিয়ে তালা দিয়ে দেয়, আর সেই লোকটি নাজিবকে চাবুক দিয়ে মারতে মারতে আবারও গাড়িতে উঠায়। এরপর আবারও গাড়ি চলতে শুরু করে। মরুভূমির মধ্য দিয়ে গাড়ি কোথায় যাচ্ছে নাজিব কিছুই বুঝতে পারে না। অতঃপর তাকেও অন্য একটা খামারে এনে নামিয়ে দেওয়া হয়। গাড়ি থেকে নামতেই নাজিব কফিলকে আবারও অনুরোধ করে তাকে একটা ফোন করতে দেওয়ার জন্য, কিন্তু কফিল তাকে এখানকার খামারির হাতে তুলে দিয়ে দ্রুত চলে যায়। নাজিব দিশেহারা হয়ে পড়ে। সে এখন কি করবে, কোথায় যাবে এই মরুভূমির মাঝে? কেই বা তাকে সাহায্য করবে? সেখানে নাজিব একজন বয়স্ক ইন্ডিয়ান ইন্দিওয়ালা লোককে দেখতে পায়, কিন্তু লোকটা তার বা সে লোকটার ভাষা বুঝতে পারছিল না, কারণ নাজিব তো তামিল ছাড়া আর কোনো ভাষাই বুঝে না। যাই হোক, নাজিব ইশারায় লোকটাকে বলে সে পানি পান করতে চায়। লোকটা নাজিবকে পাশের একটা পানির ট্যাঙ্কি দেখিয়ে দেয়। তারপর নাজিব ট্যাপ থেকে প্রাণ ভরে পানি খায়। তারপর ট্যাঙ্কারের গায়ে হেলান দিয়ে বসে পড়ে। চোখটা সবে লেগে এসেছে, তখনই একটা উট মুখের কাছে চলে আসে। সে আগে কখনো সরাসরি উট দেখেনি, তাই ভয়ও পাচ্ছিল। নাজিব ইন্দুওয়ালা লোককে জিজ্ঞেস করে এখানে শুবার জায়গা কোথায়। লোকটা কি বলে নাজিব কিছুই বুঝতে পারে না। অতঃপর নাজিব পাশে কফিলের তাঁবুর ভিতরে গিয়ে শুয়ে পড়ে। সারাদিনের দখলের পরে একটু গা হেলিয়ে দেওয়ার সুযোগ পেয়ে নাজিবের চোখে তার গ্রামের স্মৃতিগুলো ভেসে ওঠে। নাজিব গ্রামে পানি থেকে বালু উত্তোলনের কাজ করত। প্রতিদিনের মতো সেদিনও সে বালু তুলছিল। তখন তার এক বন্ধু তাকে বিদেশি সিগারেট অফার করে এবং তখন সে বলে এই বিদেশি সিগারেট তার দুলাভাই এনে দিয়েছে। দুলাভাইয়ের কাছে দুটি ভিসাও আছে। নাজিবের বন্ধু নাজিবকে বিদেশে যাওয়ার পরামর্শ দেয়। নাজিব বলে বিদেশে যাওয়ার মতো তার এত টাকা নেই, কিন্তু তার বন্ধু পরামর্শ দেয় বিদেশে যেতে 30,000 টাকার মতো খরচ হবে। নাজিব তার বাড়ি বন্ধক রাখলে এই পরিমাণ টাকা পেয়ে যাবে।
বিদেশে গিয়ে কাজ শুরু করলে মাত্র কয়েক মাসেই এই কয়টা টাকা পরিশোধ করে ফেলা সম্ভব। বন্ধুর পরামর্শ নাজিবের মনে ধরে। তারপর নাজিব টাকা ম্যানেজ করে বন্ধুর সাথে তার দুলাভাইয়ের কাছে যায়। বিদেশে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে তার হাতে টাকা দিয়ে আসে। এরপর দেখা যায় নাজিবের বাড়িতে তার মা এবং স্ত্রী তার বিদেশ যাওয়ার উপলক্ষে আচার নাড়ু এসব বানানোর ধুম লাগিয়ে দিয়েছে এবং নাজিব তার মা এবং স্ত্রীর সাথে বিদেশ যাওয়া নিয়ে নিজের ভবিষ্যৎ গুছানো নিয়ে গল্পে মেতে ওঠে। 1000 কিলোমিটার দূরে এই মরুভূমিতে শুয়ে সেসব সুন্দর স্মৃতিগুলো ভাবতে নাজিবের ভালোই লাগছিল। হঠাৎ কফিলের লাথিতে নাজিব উঠে পড়ে। কোনো কারণ ছাড়াই মারধর আর গালাগাল দিয়ে লোকটা নাজিবকে তাঁবুর বাহিরে বের করে দেয়। নাজিব তার ভাষা না বুঝলেও তার ব্যবহারে এটা বুঝতে পারে যে কফিল তাকে চাকরে চোখে দেখছে, আর চাকর হয়ে মালিকের পাশে শুয়ে আছে এটা হয়তো কফিল মানতে পারছিল না, তাই তাকে এভাবে বের করে দিচ্ছে। নাজিব কোনো রকমের গুটি সিটি মেরে একটা পরিত্যক্ত গাড়িতে রাতটা কাটিয়ে দেয়। নাজিব সকালে ঘুম ভেঙে দেখে সেই ইন্দিওয়ালা লোকটা বেড়ার দুধ দোয়াচ্ছে। নাজিব তার কাছে গেলে সে এক ঝোঁক দুধ নাজিবের হাতে দিয়ে বলে কফিলকে দিয়ে আসতে, কিন্তু নাজিব লোকটার কথা বুঝতে না পেরে নিজেই খেতে শুরু করে। লোকটা তাকে থামিয়ে ভালো করে বুঝিয়ে বলে তাঁবুর ভিতরে কফিলকে দুধটা দিয়ে আসার জন্য। তাঁবুতে গিয়ে কফিলকে দুধ দিলে সে ডক ডক করে খেয়ে নেয়। তখন নাজিব কফিলকে বলে সে এখানে থাকতে চায় না, সে ফিরে যেতে চায়। নাজিব কফিলের পায়ে ধরে কাঁদতে শুরু করে তাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করার জন্য, কিন্তু তার প্রতি কফিলের একটুও দয়া হয় না। কফিল তাকে বাহিরে ধাক্কা মেরে ফেলে দেয়। কিছুক্ষণ পরে নাজিব গত রাতে সেই কফিলকে আসতে দেখতে পায় যে গত রাতে তাকে এখানে রেখে গিয়েছে। সে কফিলের কাছে গিয়ে হাতে পায়ে ধরে অনুরোধ করে তাকে ফেরত পাঠানোর জন্য। সে বারবার বলে তাকে কোম্পানির কাজ দেওয়া হবে বলে পাঠানো হয়েছিল। এই মরুভূমির মাঝে সে থাকতে চায় না, সে বাড়িঘর বিক্রি করে এখানে এসেছে, তাই সে কাজ না ফেলে তার পরিবার পথে বসে যাবে। নাজিব নিজের কথার সত্যতার প্রমাণের জন্য তার কাছে থাকা নোটবুকটা বের করে এনে দেখায়, যেখানে টাকার হিসাব এবং তার কফিলের নম্বর দেওয়া আছে। সেটা দেখে বড় কফিল তার নোটবুকটা ছিঁড়ে ফেলে দেয়। সে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু এখানে তার কান্না শুনবে বাকে। কিছুক্ষণ পরে দুই কফিল রুটি বানাতে বসে। তারা নাজিবকেও ডাকে। প্রথমে নাজিব রাগ করে তাদের ডাকে সাড়া না দিয়ে বাহিরে বসে থাকে। তখন বড় কফিল তাকে রুটি দেখিয়ে খাওয়ার জন্য ইশারা করলে নাজিব আর রাগ না করে এগিয়ে যায়, কারণ দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে অনেক খিদে পেয়েছিল। রুটি পেতেই সে দ্রুত খেতে শুরু করে। খিদের তাড়নার জুড়ে খেতে গিয়ে বারবার তার গলায় খাবার আটকে যাচ্ছিল আর চোখ ভরে উঠছিল অনুশোচনার জলে। খাওয়া শেষ করে নাজিব ইন্দিওয়ালা লোকটার কাছে যায় এবং জিজ্ঞেস করে এখান থেকে মেন রুট কত দূর। লোকটা তাকে ইশারায় জানায় এখান থেকে মেন রুট অনেক দূর, সেখানে যাওয়া না সে লোকটার পক্ষে সম্ভব না নাজিবের পক্ষে। লোকটার কথায় নাজিব পুরোপুরি আশাহত হয়ে পড়ে। কেটে যায় মরুর বুকে বিষাদময় একটা দিন। রাতে নাজিব ছেড়ে ফেলা কাগজের টুকরাগুলো মেলানোর চেষ্টা করছিল, কিন্তু যার ভাগ্যের রেখাটাই এলোমেলো হয়ে গেছে সে আর ছেঁড়া কাগজ মেলাবে কি করে। নাজিব আবারও তার স্ত্রীর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়ে ভাবতে শুরু করে। তাদের অনাগত সন্তানের নাম ঠিক করা, তার ভবিষ্যৎ নির্ধারণের প্ল্যান করা, স্টেশনে তাকে শেষবারে ছাড়তে আসা মুহূর্ত, আর এগুলো ভেবেই তার রাতটা কেটে যায়। সকালে নাজিব বাথরুম করছিল, তখন কফিল গিয়ে তাকে লাথি মারে আর পানির মগ নিয়ে চলে আসে। নাজিবকে অবাক হতে দেখে ইন্দিওয়ালা লোকটা ইশারায় বলে এখানে পানি খরচ করা অপরাধ। সে যেন বালু দিয়ে নিজেকে পরিষ্কার করে নেয়। নাজিব অবাক হয়ে ভাবতে থাকে কি অদ্ভুত দেশে আসলাম। কিছুক্ষণ পরে একজন পানিওয়ালা পানির ট্যাঙ্ক লুট করার জন্য আসে। নাজিব তার কাছে গিয়ে অনুরোধ করতে থাকে তাকে যেন এখান থেকে গাড়িতে করে নিয়ে যায়। তখনই তার বড় কফিল তাকে দেখে ফেলে এবং তাকে জিজ্ঞেস করে সে পানিওয়ালার সাথে কি কথা বলছিল। নাজিব মুখ নাড়িয়ে জানায় সে কিছু বলেনি, কিন্তু কফিল ঠিকই বুঝে গিয়েছিল, তাই পাগড়ির চাবুক খুলে মারতে শুরু করে। মার খেতে খেতে এক পর্যায়ে নাজিব চাবুকটা ধরে ফেলে এবং চিৎকার দিয়ে বলে সে এখানে থাকতে চায় না। তখন কফিল খুব রেগে যায় এবং নিজের তাঁবুতে গিয়ে বন্দুক বের করে আনে। নাজিব বন্দুকের নল চেপে ধরলে কফিল আরো রেগে যায়। কফিল প্রথমে নাজিবকে লাথি মারে, তারপর বন্দুক দিয়ে কপালে আঘাত করে। নাজিব মার খেয়ে হাত পা এলিয়ে দিয়ে পড়ে যায়। নাজিবের অবস্থা দেখে সে পানিওয়ালা লোকটাও অসহায়ের মতো তাকিয়েছিল। তাই এদিকে পানির ট্যাঙ্ক লুট হয়ে পানি উপচে গড়িয়ে পড়ছিল। গড়িয়ে যাওয়া পানির দিকে তাকিয়ে নাজিব আবারও তার স্ত্রীর সাথে কাটানো সুন্দর এবং রোমান্টিক মুহূর্তগুলো মনে করতে থাকে। তাদের সংসারে অভাব থাকলেও সুখ ছিল অনেক। সবচেয়ে বড় কথা, স্ত্রীর ভালোবাসা এবং সংসারে শান্তির কোনো কমতি ছিল না। নাজিব জানে না আর কখনো স্ত্রীর সুন্দর মুখটা দেখতে পাবে কিনা। নাজিব চিৎকার দিয়ে স্ত্রীর নাম ধরে ডাকে আর পাগলের মতো কাঁদতে থাকে। নিজের কষ্টকে মন থেকে বের করে দেওয়া ছাড়া আর কোনো উপায় যে নেই। সকালে নাজিবের ঘুম ভাঙে ছোট কফিলের ডাকে। সে নাজিবকে দুধ দোয়ানোর যোগ দেখিয়ে দুধ দোয়াতে বলে, কিন্তু নাজিব এই কাজ কখনো করেনি, তাই সে প্রথমেই বেড়ার লাথি খেয়ে পড়ে যায়। তখন ছোট কফিল তাকে বুঝিয়ে দেয় কিভাবে দুধ দোয়াতে হয়। তখন নাজিব জিজ্ঞেস করে বয়স্ক লোকটা কোথায়, এটা তো তার কাজ।
ছোট কফিল কর্কশরে জানায় ওই লোকটা মরে গেছে, তাই তার সকল কাজগুলো এখন নাজিবকেই করতে হবে। এরপর আবারও দুধ দোয়ানোর নির্দেশ দিয়ে ছোট কফিল চলে যায়। নাজিব কয়েকবারের চেষ্টায় অবশেষে দুধ দোয়াতে পারে। এরপর নাজিব বেড়ার পাল নিয়ে চড়াতে যায়। সেখানে দুটো বেড়া মারামারি শুরু করলে নাজিব তাদের ঠেকাতে যায়, তখন উল্টো আরেকটা বেড়া তাকে পেছন থেকে গুঁতো মেরে ফেলে দেয়। সে একটু উঠে বসলে বেড়াটা আবারও তাকে গুঁতো মারতে আসে। এতে নাজিব জ্ঞান হারিয়ে ফেলে। দূর থেকে কফিল এই দৃশ্য দেখছিল এবং কফিল পাকা গুলি করতেই বেড়াগুলো পালিয়ে যায়। তারপর সে নাজিবের মুখে পানি ঢেলে তার জ্ঞান ফেরায়। নাজিব পানি খেতে চাইলে তাকে এক ডুব পানি খেতে দেওয়া হয়। নাজিব কোনো রকমে উঠে দাঁড়িয়ে কফিলকে অনুরোধ করে, তার খুব আঘাত লেগেছে, তাকে যেন দয়া করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কফিল তার কথার গুরুত্ব না দিয়ে আবারও লাঠি ধরিয়ে দিয়ে বেড়া সামলানোর কথা বলে চলে যায়। এভাবেই কেটে যায় অনেক দিন। সময়ের ব্যবধানে নাজিবের কোনো খেয়াল নেই। নাজিব জানে না সে কতদিন এখানে রয়েছে। একদিন বেড়ার লোম সংগ্রহ করতে দুজন লোক গাড়ি নিয়ে আসছিল। নাজিব গাড়ির লুকিং গ্লাসে নিজের চেহারা দেখে হতভম্ব হয়ে যায়। দাড়ি গোঁফে তাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল আর সে নিজেকে দেখে নিজেই অবাক হচ্ছিল। তখনই আবার বড় কফিল তার পেছনে চলে আসে এবং পাথর ছুঁড়ে লুকিং গ্লাসটা ভেঙে দেয়। তারপরে তাকে আরবিতে অনেক কিছু বলতে থাকে। তখন নাজিব দাঁড়িয়ে ভাঙা কাজ দিয়ে নিজের দাড়ি কাটার চেষ্টা করে, কিন্তু কাজ এত ধারালো ছিল না, যে কারণে কাজ দ্বারা দাড়ি কাটতে পারছিল না। সে হতাশায় কাঁদতে শুরু করে আর বিড়বিড় করে বলে, আমি আর পারছি না খুদা, আমাকে মুক্তি দাও, না হয় মৃত্যু দাও। তখন কথাগুলো বলার সময় আকাশে শকুন উড়তে দেখতে পায়। সে দৌড়ে একটা পাথরের কাজের উপরে দাঁড়িয়ে দেখে নিচে একটি মৃতদেহ পড়ে আছে এবং মৃতদেহটা শকুনেরা খাচ্ছে। নাজিব দ্রুত নিচে নেমে মৃতদেহটা দেখে বুঝতে পারে এটা সেই বয়স্ক হিন্দিওয়ালা লোকটার মৃতদেহ। নাজিব অবাক হয়ে মৃতদেহটা দেখছিল। তখনই শকুনগুলো তাকে আক্রমণ করে দেয়। কিছুক্ষণ শকুনদের সাথে লড়াই করে শেষে বাধ্য হয়ে নাজিব পালিয়ে আসে। ডেরায় ফেরে নাজিব তার মায়ের দেওয়া আচারের বয়মটা বের করে এবং প্রাণ ভরে ঘ্রাণ নেয়। এরপরে একটু আচার মুখে দিয়ে সে নিজের মনটা শক্ত করে এবং সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে, না হলে একদিন তাকেও ইন্দিওয়ালা লোকটার মতো এভাবেই মরে পড়ে থাকতে হবে এবং শকুনেরা তাকে চিড়ে কুড়ে খাবে। পরের দিন বেড়া চড়াতে গিয়ে নাজিব কোনো দিকে না তাকিয়ে পালানোর জন্য দৌড় দেয়, কিন্তু সে জানতো না কফিল তাকে দূর থেকে ফলো করছে। নাজিবকে পালাতে দেখে কফিল তার পায়ের কাছাকাছি গুলি করে। এতে আতঙ্কে নাজিব পড়ে যায়। এরপর কফিল তার কাছে গিয়ে বন্দুক দিয়ে নাজিবের পায়ে অনেক আঘাত করে, যাতে সে আর কখনো পালানোর সাহস না পায়। এরপর কফিল তাকে ডেরায় নিয়ে গিয়ে বেঁধে রাখে। নাজিব অনেক চেষ্টার পরে দাঁত দিয়ে দড়িটা খুলে, কিন্তু তার পায়ে প্রচন্ড আঘাত লাগায় সে দাঁড়াতে পারছিল না। তাই একটু পানির জন্য সে কুড়িয়ে কুড়িয়ে সামনে এগুতে থাকে। এরপরে বেড়ার পালের জন্য রাখা পানিতে সেও বেড়াদের মতো চুমুক দিয়ে নিজের তৃষ্ণা মিটায়। কিছুদিন কেটে যাওয়ার পরে স্বাভাবিকভাবে নাজিব আবারও বেড়ার পাল চড়াতে নিয়ে যায়। হঠাৎ আকাশ ঘন কালো মেঘে ডেকে যায়। কিছুক্ষণের মধ্যেই শিল পড়তে শুরু করে। তাই নাজিব বেড়ার পাল নিয়ে একটা পাহাড়ের গুহাতে আশ্রয় নেয়। অনেকক্ষণ পরে সে দূর থেকে ভেসে আসা একটা আওয়াজ শুনতে পায়। সে আওয়াজ অনুসরণ করে পাহাড়ের ভিতরের দিকে একটা সুড়ঙ্গ দেখতে পায়। নাজিব সুড়ঙ্গ ধরে এগুতে থাকে এবং পাহাড়ের অপর পাশে পৌঁছে যায়। সেখানে গিয়ে ভাগ্যক্রমে তার হাকিমের সাথে দেখা হয়ে যায়। এতদিন পরে দুজনে দেখা পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। হাকিম বলে, চলো ভাই পালিয়ে যাই। নাজিব হতাশ হয়ে বলে, কোথায় পালাবো, কিভাবে পালাবো, এখান থেকে পালানোর যে কোনো রাস্তাই নেই। এরই মধ্যে হাকিমের কফিলের গাড়ি চলে আসে। হাকিম চলে যায় এবং নাজিবকে বলে যায় তারা আবারও দেখা করবে। পরের দিন হাকিম নাজিবের জন্য বালু চাপা দিয়ে একটা চিঠি রেখে যায়, কিন্তু নাজিব চিঠির কাছে পৌঁছানোর আগেই সেটা বাতাসে উড়ে যায়। নাজিব অনেক চেষ্টা করে চিঠিটা ধরার জন্য। এরই মধ্যে আবার তার কফিল চলে আসে। তাই নাজিব এমন ভাবে বসে পড়ে যেন দেখে মনে হয় যে বাথরুম করতেছে সে। তাই কোনো সন্দেহ না করে কফিল চলে যায়। ভাগ্যক্রমে চিঠিটা একটা কাটা ঝোপে আটকে ছিল। তাই নাজিব দ্রুত চিঠিটা ধরে ফেলে। হাকিম চিঠিতে লিখেছে তার এখানে একজন আফ্রিকান অনেক বছর ধরে কাজ করছে। সে এখানকার রাস্তাঘাট সব চেনে, তাই সে তাদের পালাতে সাহায্য করবে। নাজিব যেন পালানোর জন্য রেডি থাকে। চিঠিটা পড়ে নাজিব অনেকদিন পরে একটু আশার আলো দেখতে পায়। তারা পালানোর জন্য প্ল্যান করতে থাকে। কয়েকদিন পরে তাদের পালানোর একটা সুযোগ চলে আসে। সেখানকার একজন সম্ভ্রান্ত লোকের বাড়িতে নাজিব এবং হাকিমের উভয়ের কফিলদের দাওয়াতে ডাক পড়ে। তাই কফিলেরা খামারের দায়িত্ব তাদের দিয়ে চলে যায়। কফিল যাওয়া মাত্রই নাজিব পালানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করে। সে বহুদিন পরে গোসল করে, তারপর ব্যাগ থেকে তার জামা কাপড় বের করে। সেগুলো পরে দেখে আগের সেই স্বাস্থ্য আর নেই। তার প্যান্ট কোমর থেকে খুলে পড়ে
যাচ্ছিল, এজন্য একটা দড়ি দিয়ে সে প্যান্টটা কোমরে বেঁধে নেয়। মায়ের দেয়া আচারের বয়ম থেকে শেষ টুকরো আচার মুখে দিয়ে নাজিব নিজের মনটাকেও চাঙ্গা করে নেয়। তারপর উট এবং বেড়াদের খাবার দেয় এবং সেগুলোর কাছ থেকেও বিদায় নিয়ে নেয়। ওদিকে হাকিম এবং সেই আফ্রিকান তাকে নিতে চলে আসে। এই আফ্রিকান লোকটার নাম কাদেরি, আর সেই আজ তাদের একমাত্র পথ প্রদর্শক। তাদের হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। তাদের পানির পিপাসা লেগেছিল। তারা একটু নিচের দিকে একজন খামারির তাঁবু দেখতে পায়। কাদেরি বলে সে পানি নিয়ে আসবে। এই বলে সে পানি আনতে তাঁবুতে যায়, কিন্তু শব্দ হওয়ায় সেখানকার কফিল জেগে যায় এবং তাদেরকে বন্দুক দিয়ে গুলি ছুড়তে শুরু করে। তারা তিনজনে প্রাণপণে দৌড়াতে থাকে। নাজিব মৃত্যুর ভয়ে তার ব্যাগটাও ফেলে আসে। নিরাপদ জায়গায় পৌঁছে তারা ক্লান্ত হয়ে বালির উপরেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে তারা আবারও হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে নাজিব দূরে পানির মতো কিছু দেখতে পায়। সে আনন্দে হাকিমকে ডেকে দেখায়। দুজনেই পানির দিকে ছুটে যাচ্ছিল, কিন্তু কাদেরি জানতো সেখানে কোনো পানি নেই। আসলে ওরা দুজনে মরীচিকার পিছনে ছুটছে। কাদেরি তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা পানির জন্য ছুটতেই থাকে। কিছুটা গিয়ে হাকিম দেখতে পায় ওখানে আসলেই কোনো পানি নেই, বরং উটের পশিল পড়ে আছে। দৃশ্যটা দেখেই হাকিম আটকে ওঠে এবং নাজিবকে জড়িয়ে ধরে। তারা আবারও আশাহত হয়। এরপরে আবারও তারা হাঁটা শুরু করে। কিছু দূর হাঁটার পরে নামাজের সময় হয়ে যাওয়ায় তিনজনই নামাজে দাঁড়িয়ে পড়ে। তখন কাদেরি খেয়াল করে মরুভূমির অনেক বিষধর সাপ বালুর ভিতর থেকে বেরিয়ে আসছে। কাদেরি হাকিমকে নিয়ে সরে পড়ে, কিন্তু নাজিব সাপেদের পাশে আটকে যায়। কাদেরি তাকে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার পরামর্শ দেয়। ফলে সাপ নাজিবকে কিছুই করে না, পায়ের উপর দিয়ে স্বাভাবিকভাবে চলে যায়। কিন্তু খালি পায়ে উত্তপ্ত বালুর উপরে অনেকক্ষণ ধরে একাধারে দাঁড়িয়ে থাকায় নাজিবের পায়ের তালুতে উস্কা পড়ে যায়। সে উঠে দাঁড়ানো তো দূরে থাক, পায়ে মাটিতে রাখতে পারছিল না। তাই কাদেরি নিজের জামা ছিঁড়ে নাজিবের পায়ে জুতোর মতো করে বেঁধে দেয়। তারা বহু কষ্টে আবারও এগুতে শুরু করে। হাঁটার সময় নাজিব বারবার পড়ে যাচ্ছিল। এদিকে পানির তৃষ্ণায় হাকিমও অনেক দুর্বল হয়ে পড়ছিল। সেও আর চলার শক্তি পাচ্ছিল না। কাদেরি দুজনকে সামলাতে হিমশিম খেয়ে যায়। এক পর্যায়ে কাদেরি হাকিমকে কাঁধে নিয়ে হাঁটা শুরু করে, কিন্তু এদিকে নাজিবেরও অবস্থা খারাপ হয়ে যায়। গরম থেকে বাঁচাতে কাদেরি নিজের জামা ছিঁড়ে তাদের ডেকে দেয়। গায়ের শেষ জামাটুকুও খুলে সূর্যের সামনে ধরে তাদের ছায়া দেওয়ার চেষ্টা করে। পানির অভাবে নিজের কপালের গাম দিয়ে হাকিমের টুট ভেজানোর চেষ্টা করে। এতটা খেয়াল হয়তো আপন মানুষও রাখে না। যাই হোক, পানির পিপাসা হাকিম আর সহ করতে পারছিল না। সে মরিচিকা দেখে আবারও দৌড় দেয়। পানি ভেবে সে মুঠোভর্তি বালু খেতে শুরু করে। হাকিম একদম পাগলের মতো আচরণ শুরু করে এবং এক পর্যায়ে গড়িয়ে পড়ে যায়। নাজিব হাকিমের কাছে গিয়ে দেখে হাকিমের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। নাজিব হাকিমকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কাদেরি কাছাকাছি দাঁড়িয়ে এই অবস্থা দেখে শুষ্ক চোখে কাঁদতে থাকে। কিছুক্ষণের মধ্যেই হাকিম আর কষ্ট সহ না করতে পেরে মারা যায়। হাকিমের মৃত্যু মুহূর্ত না কাটতেই কাদেরি খেয়াল করে ভয়ঙ্কর বালুর ঝড় তাদের দিকে দেয়া আসতেছে। তখন সে নাজিবকে জোর করে টেনে নিয়ে কোনো রকমে পালিয়ে যেতে থাকে। মুহূর্তে হাকিমের মৃতদেহটা পড়ে যায় বালুর আস্তরণে। নাজিব আর কাদেরিও বেশি দূর পালাতে পারে না। বালুর ঝড় তাদেরকেও গ্রাস করে নেয়। কাদেরি নাজিবকে চেপে ধরে কোনো রকমে দুজনে প্রাণ বাঁচায়। জ্বর শেষ হলে কাদেরি নাজিবকে ভরসা দেয়, আর একটু ধৈর্য রাখো, আর কিছু দূর এগুলেই মুক্তি পাওয়া যাবে এই কষ্ট থেকে। দুজনেই হাঁটতে শুরু করে, কিন্তু একটু এগুতেই নাজিব আবারও পড়ে যায়। কাদেরি নাজিবের পায়ের কাপড়গুলো সরিয়ে দেখে তার পায়ের অবস্থা খুব খারাপ। তাই কাদেরি নিজের পায়ের বুট খুলে নাজিবের পায়ে পরিয়ে দেয়। তখন কাদেরি একটি টিকটিকি দেখতে পেয়ে খুব উৎসুক হয়ে ওঠে। সে বলে জীবন্ত প্রাণীর দেখা মিলেছে, মানেই কাছাকাছি নিশ্চয়ই জলে উৎস আছে। দুজনে প্রাণপণে দৌড়াতে শুরু করে এবং কিছু দূর গিয়েই একটা ছোট ডুবাতে জল দেখতে পায়। নাজিব পানি দেখে অস্থির হয়ে পড়ে, কিন্তু কাদেরি তাকে জোর করে থামায়। কারণ অনেকদিন পানি না খেয়ে হঠাৎ একবারে অনেক পানি খেয়ে নিলে এতে খারাপ কিছু হয়ে যেতে পারে। তাই কাদেরি প্রথমে ভেজা কাপড় দিয়ে নাজিবের টুট ভিজিয়ে দেয়, যাতে সে তৃষ্ণার প্রাথমিক দাবটা সামলে নিতে পারে। পানির ছোঁয়া পেয়ে নাজিবের শরীর শীতল হয়ে ওঠে। এদিকে কাদেরি কুকের খালি একটি বোতল খুঁজে পায়। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা আবার এগোতে শুরু করে। কিছু দূর গিয়ে তারা বিস্কুটের একটা খালি প্যাকেট দেখতে পায় এবং গাড়ির চাকার চাপও দেখতে পায়। এতে তাদের মনে আশা জেগে ওঠে, কাছাকাছি হয়তো কোনো জনবসতি আছে। কিন্তু তারা এগোতেই থাকে, অথচ কোনো জনবসতির দেখা পায় না। এতে তারা আবারও হতাশ হয়ে পড়ে। রাতটা তারা সেখানেই কাটিয়ে দেয়। সকালে ঘুম ভেঙে নাজিব দেখে কাদেরি কোথাও নেই, সে চলে গেছে। তবে যাবার আগে সে সেই কুকের বোতলের ভিতরে পানি এবং একটা খেজুর রেখে গিয়েছে। নাজিব পানি এবং খেজুর নিয়ে হাঁটা শুরু করে। কিছু দূর গিয়ে ক্লান্ত হয়ে সে খেজুর এবং পানিটুকু শেষ করে ফেলে। তারপরে সে
সে নিজের সব শক্তি দিয়ে দৌড়াতে শুরু করে। কখনো দৌড়ে কখনো ঘুরিয়ে সে এক পর্যায়ে মেইন রোডের কাছে পৌঁছে যায়। রাস্তা দিয়ে ঘন ঘন গাড়ি চলছিল। নাজিব গাড়ি থামানোর চেষ্টা করে কিন্তু গাড়িগুলো তাকে পাশ কাটিয়ে চলে যায়। অবশেষে একজন শেখ তাকে দেখতে পেয়ে গাড়ি থামায় এবং তাকে গাড়িতে তুলে নেয়। শেখ তাকে পানিও খেতে দেয়। পানি এবং গাড়ির এসির ঠান্ডা বাতাস পেয়ে নাজিব ঘুমিয়ে পড়ে। শেখ তার এই অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলে দুঃখ প্রকাশ করে। শেখ নাজিবকে সেখানকার লোকালয়ে নিয়ে আসে এবং তাকে নামিয়ে দেয়। সেখানে একদল ইন্ডিয়ান কমিউনিটি নাজিবকে খুঁজে পায় এবং উদ্ধার করে নিয়ে যায়। তারা তাকে গোসল করিয়ে দাড়ি গোঁফ কেটে আশ্রয় দেয়। কিছুদিনের মধ্যে নাজিব সুস্থ হয়ে ওঠে। ইন্ডিয়ান কমিউনিটির একজন তাকে তার বাড়িতেও ফোনে যোগাযোগ করিয়ে দেবার ব্যবস্থা করে দেয়। ফোনের ওপাশে নাজিবের বউয়ের কান্নার আওয়াজের সাথে সে নিজের সন্তানেরও কান্নার আওয়াজ শুনতে পায়। নাজিব কোনো কথা বলতে পারে না, শুধু স্ত্রীর কান্না জড়ানো কণ্ঠ শুনতে থাকে। নাজিব থানায় গিয়ে নিজের মিসিং রিপোর্ট লেখায়, কারণ সে নিজস্ব সব আইডেন্টিটি হারিয়ে ফেলছিল। থানায় মিসিং বোর্ডে নাজিব কাদেরির ফটো দেখতে পেয়ে খুব অবাক হয়। সে বুঝতে পারে কাদেরির কফিল নিশ্চয়ই মিসিং রিপোর্ট করিয়ে গিয়েছে। যাই হোক, নাজিবকে জেলের একটা কামরায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার মতো কাজ ছেড়ে পালিয়ে আসা আরো অনেকেই ছিল। নাজিব দেখতে পায় পুলিশ কফিলদের এখানে ডেকে এনেছে। কফিলরা তাদের দাসদের খুঁজে বের করছে এবং মারতে মারতে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে নাজিব তার কফিলকেও দেখতে পায়। তাকে দেখে নাজিব আতঙ্কে ভয় পায়, কিন্তু তার কফিল তাকে নিয়ে যায় না, বরং কড়া গলায় আরবিতে কিছু কথা বলে। নাজিব তার কথা বুঝতে না পারলে পাশ থেকে একজন ইন্ডিয়ান কফিলের কথার অর্থ বলে দেয় যে এই লোক তোমার কফিল না, বরং সে আরেকজনের জায়গা পূরণ করতে বাধ্য হয়ে তোমাকে নিয়ে গিয়েছিল। কথাটা শুনে নাজিবের দুনিয়া যেন আবারও উলটপালট হয়ে যায়, কারণ এতদিনে সে অন্য কারো বদলে দাসত্ব করছিল। যাই হোক, পাসপোর্ট আকামা কিছু না থাকায় নাজিবকে 3 মাসের জেল দেওয়া হয়। তারপর সরকার তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে। এতদিন পরে বাড়ি ফেরার সময় সে অনুতপ্ত হয়ে মনে মনে বলে, প্রিয় সন্তান, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমি প্রবাসে এসেছিলাম, কিন্তু আমি সাথে করে তোমার জন্য কিছুই নিয়ে যেতে পারতেছি না। আমি শুধু তোমাকে আমার জীবনের বাকি দিনগুলো দিতে পারবো। এই বলে নাজিব প্লেনে উঠে বসে। আর মাত্র কয়েক ঘন্টা পরে সে নিজের পরিবারের কাছে আবারও ফিরে যেতে পারবে, যেখানে অর্থের অভাব থাকলেও সুখের অভাব থাকবে না, পরিশ্রম করলেও বন্দী থাকতে হবে না। নিজের দেশের চেয়ে আপন দুনিয়ায় আর কিছুই হতে পারে না। এই সত্যিটা অবশেষে নাজিব বুঝতে পেরেছে। আশা করি জীবনের বাকি দিনগুলো তার ভালোই কাটবে। এই কামনা দিয়ে গল্পটি এখানেই শেষ করছি। দর্শক, আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরো গল্প পেতে সিনে কনসাইসের সাথেই থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।